একটু ভাবুন তো, ধরুন দেশের কোনো একটা বিশাল কেন্দ্রীয় ডেটাবেসে হঠাৎ একটা মারাত্মক গ্লিচ বা ত্রুটি দেখা দিল। মানে এমন একটা ডেটাবেস যার উপর কোটি কোটি প্রান্তিক মানুষের রেশন নির্ভর করছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। একদম। অথবা ধরুন কৃষকদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা যাওয়ার সিস্টেমটা কাজ করছে না। বা আরও খারাপ কিছু, ধরুন দেশের ব্যাংকিং সিস্টেমের উপর একটা সুপরিকল্পিত সাইবার অ্যাটাক হলো। তখন এই বিশৃঙ্খলার সামনে ঢাল হয়ে কারা দাঁড়াবে? রাইট। এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। মানে কারা নিশ্চিত করবে যে ১৩০ কোটিরও বেশি মানুষের এই ডিজিটাল দেশ কোনোভাবেই থমকে যাবে না? আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্য হল ঠিক সেই নেপথ্যের কারিগরদের চেনা। আমাদের আজকের মিশন হল ভারত সরকারের ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার বা এনআইসি এর ২০২৬ সালের সায়েন্টিস্ট পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি তার একদম গভীরে প্রবেশ করা। ঠিক। আর আজকের এই আলোচনার ভিত্তি হল সরাসরি এনআইসি এর প্রকাশ করা বিস্তৃত অফিসিয়াল বিজ্ঞপ্তি, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হল এনআইসি SCB 20261, আর তাদের রিক্রুটমেন্ট ওয়েবসাইটের গাইডলাইনগুলো আমরা দেখেছি। এই উৎসগুলো কিন্তু শুধু একটা সাধারণ চাকরির নোটিশ নয়, মানে একটু তলিয়ে দেখলে বোঝা যায় এটা আসলে দেশের ডিজিটাল ভবিষ্যৎ গড়ার জন্য সরকারের একটা স্পষ্ট ব্লুপ্রিন্ট, একটা রোডম্যাপ বলতে পারি আমরা। একদম তাই। আগামী দিনের রাষ্ট্র ঠিক কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করবে, তারা কিরকম মেধা খুঁজছে আর কতটা নিখুঁতভাবে সেই মেধা যাচাই করতে চাইছে, তার সবকিছুই এই বিজ্ঞপ্তির ভেতরে লুকিয়ে আছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আজ ২০২৬ সালের ২রা এপ্রিল, মানে অ্যাপ্লিকেশন উইন্ডো ইতিমধ্যেই খোলা। হ্যাঁ, আর ২৪শে এপ্রিল বিকেল ৫:৩০টায় সেটা পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে। রাইট। তো যারা প্রযুক্তির জগতে আছেন তাদের জন্য এটা কিন্তু স্রেফ একটা চাকরি নয়, এটা দেশের গভর্নেন্স পরিকাঠামোর একেবারে স্নায়ুকেন্দ্রে কাজ করার সুযোগ। তো চলুন বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। প্রথমেই একটু এনআইসির কথায় আসি। ১৯৭৬ সালে তৈরি হওয়া এই সংস্থাকে ভারতের গভর্নেন্সের প্রাইম বিল্ডার বলা হয়। কিন্তু একটু সহজ করে বললে, এই সায়েন্টিস্ট পদে যারা যোগ দেবেন তারা আসলে ঠিক কি করবেন? ব্যাপারটা বুঝতে গেলে না আমাদের ওই গতানুগতিক সরকারি আইটি দপ্তরের যে ধারণা, সেটা থেকে আগে বেরিয়ে আসতে হবে। মানে শুধু ওয়েবসাইট বানানো নয়? একদমই না। এনআইসি শুধু সরকারি ওয়েবসাইট তৈরি করা বা ওই কম্পিউটারের হার্ডওয়্যার মেনটেন করার কাজ করে না। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, জেলা বা একদম তৃণমূল স্তরের ব্লক পর্যন্ত সরকারের যত গভর্নেন্স অ্যাপ্লিকেশন আছে, সবকিছুর আর্কিটেকচারে এরাই তৈরি করে। ও আচ্ছা। হ্যাঁ, সহজ কথায় বলতে গেলে এই যে আধার ভেরিফিকেশন, তারপর ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই পুরো পরিষেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পেছনের মূল মস্তিষ্ক হল এই এনআইসি। তার মানে তো বলা যায় যে এনআইসি হল ভারতের ডিজিটাল প্রশাসনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন, ঠিক তাই। আর এই স্নায়ুতন্ত্রকে আরও শক্তিশালী করতেই তো তারা সরাসরি নিয়োগের মাধ্যমে ২৪৩টি গ্রুপে শূন্যপদ পূরণ করতে চলেছে। মানে এগুলো গেজেটেড পোস্ট। হ্যাঁ, এবং লেভেল 10-এর বেতনক্রম, যার বেসিক স্কেল শুরুই হচ্ছে ৫৬,১০০ টাকা থেকে। বেশ লোভনীয়। কিন্তু এই শূন্যপদের ভাগাভাগিটা আমার কাছে খুব কৌতূহলোদ্দীপক লেগেছে। বিজ্ঞপ্তিতে দেখছি কম্পিউটার সায়েন্স ও আইটি বিভাগে ১৬৮টি পদ, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে ২৫টি পদ। কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে থার্ড ক্যাটেগরিটা, ওই ডেটা সায়েন্স আর এআই এর অংশটা। একদম। ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য একেবারে আলাদাভাবে ৫০টি পদ রাখা হয়েছে। সরকারের ভেতরে এআই এর জন্য এতগুলো পদ আলাদা করে রাখার পেছনের দর্শনটা আসলে কি? এই জায়গাটাতেই বিজ্ঞপ্তির আসল চমকটা লুকিয়ে আছে। যদি আমরা বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারব যে সরকার এখন আর শুধু রিঅ্যাক্টিভ নেই, তারা প্রোঅ্যাক্টিভ হতে চাইছে। মানে আগে থেকে ব্যবস্থা নিতে চাইছে। ঠিক তাই। সাধারণ আইটি পরিকাঠামো এখন একটা বেসলাইন মাত্র, আসল খেলাটা এখন ডেটার। সরকারের কাছে কোটি কোটি নাগরিকের যাতায়াত, স্বাস্থ্য, কৃষি বা কর দেওয়ার বিপুল বিগ ডেটা রয়েছে। এই ৫০ জন ডেটা সায়েন্টিস্টকে যুক্ত করার অর্থ হল সরকার চাইছে এই ডেটা বিশ্লেষণ করে আরও ভবিষ্যৎমুখী পলিসি তৈরি করতে। একটা উদাহরণ দিয়ে যদি বোঝান, মানে ব্যাপারটা ঠিক কীরকম হতে পারে? ধরুন, দেশের কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে
গত কয়েক বছরের আবহাওয়া, মাটির আর্দ্রতা আর বীজের ফলনের ডেটা বিশ্লেষণ করে এআই আগে থেকেই বলে দিতে পারবে যে আগামী মৌসুমে সেখানে ফসলের ক্ষতি হতে পারে। ওহ, প্রেডিক্টিভ অ্যানালিসিস। একদম। এর উপর ভিত্তি করে সরকার আগে থেকেই আর্থিক সাহায্য বা বিকল্প বীজের ব্যবস্থা করতে পারবে, কিংবা ধরুন ট্রাফিক বা স্বাস্থ্য পরিষেবার ডেটা থেকে কোনো মহামারীর পূর্বাভাস দেওয়া। এই কাজগুলোর জন্য শুধু কোডিং জানলে তো হবে না, ডেটা থেকে ভবিষ্যৎ পড়ার ক্ষমতা থাকতে হবে। অভাবনীয়। তার মানে এরা স্রেফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন না, এরা রীতিমতো নীতি নির্ধারণী প্রক্রিয়ার প্রযুক্তিগত মেরুদণ্ড হয়ে উঠবেন। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এখানে আমার সবচেয়ে বড় খটকাটা লাগছে। বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশে যেখানে যোগ্যতার কথা বলা হয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে যে বিই, বিটেক, এমএসসি, এমসিএ বা এমটেক থাকতে হবে। ভালো কথা, কিন্তু এরপরই লাল কালিতে জলজল করছে একটা কথা, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। আমি এই জায়গাটাতে একটু চ্যালেঞ্জ করতে চাই। আপনি একটু আগে এত বড় পরিকাঠামো, কোটি মানুষের ডেটা সিকিউরিটি আর এআই পলিসির কথা বললেন, অথচ এই পুরো সিস্টেমের চাবি আপনারা তুলে দিতে চাইছেন ২২-২৩ বছরের একদল সদ্য পাশ করা ফ্রেশার্সদের হাতে। এটা কি বিশাল বড় ঝুঁকি নয়? স্বাভাবিক। মানে কর্পোরেট সেক্টরে তো ৫ বছরের অভিজ্ঞতা ছাড়া কাউকে এমন ডেটাবেসে হাতি দিতে দেয় না। আপনার এই সন্দেহটা খুব লজিক্যাল। আপাতদৃষ্টিতে এটা সাংঘাতিক ঝুঁকিপূর্ণ মনে হতেই পারে, কিন্তু এর পেছনে সরকারের একটা সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক কৌশল আছে, যাকে আমরা বলি ব্ল্যাঙ্ক স্লেট বা শূন্য স্লেট থিওরি। ব্ল্যাঙ্ক স্লেট? সেটা কি রকম? মানে কর্পোরেট আইটি দুনিয়ায় কাজের একটা নির্দিষ্ট ধরন থাকে। অনেক সময় দ্রুত কাজ তোলার জন্য শর্টকাট বা অ্যাজাইল মেথোডোলজি ব্যবহার করা হয়, কিন্তু সরকারি ডেটাবেসের ক্ষেত্রে যেখানে জিরো এরর নীতি মানা হয়, সেখানে ওই কর্পোরেট শর্টকাটগুলো খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে। আচ্ছা, তার মানে সরকার চাইছে এমন কাউকে যার মধ্যে কর্পোরেট দুনিয়ার বদভ্যাসগুলো এখনও তৈরি হয়নি। এক্স্যাক্টলি। তারা একেবারে আনকুরা, কিন্তু প্রচণ্ড তীক্ষ্ণ মেধার সন্ধান করছে। এমন মেধা যাকে একেবারে শুরু থেকে পাবলিক সার্ভিসের দর্শনে গড়ে তোলা যায়। তারা চায় মজবুত ফান্ডামেন্টালস, আর সেই ভিত্তি যে কতটা মজবুত তা প্রমাণ করার জন্যই বিজ্ঞপ্তিতে একটা অত্যন্ত কঠিন প্রাচীর দাঁড় করানো হয়েছে। গেট পরীক্ষাটাই তো? হ্যাঁ, গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, বিজ্ঞপ্তির টেবিল 3 অনুযায়ী দেখছি প্রার্থীদের ২০২৪, ২০২৫ বা ২০২৬ সালের গেট পরীক্ষায় বৈধ স্কোর থাকতেই হবে, এবং নির্দিষ্ট ৩টে পেপারেই এই স্কোর গ্রহণযোগ্য: কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা ডেটা সায়েন্স। রাইট। কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন আছে। মানে গেট তো সম্পূর্ণভাবে একটা তাত্ত্বিক পরীক্ষা। কেউ থিওরিটিক্যাল অঙ্কে ভালো মানেই কি সে একটা ক্র্যাশ করে যাওয়া সার্ভার প্যানিক না করে রিস্টোর করতে পারবে? প্র্যাকটিক্যাল স্কিলের কোনো পরীক্ষাই তো এখানে হচ্ছে না। খুব চমৎকার পয়েন্ট। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, প্রযুক্তির এই স্তরে প্র্যাকটিক্যাল স্কিল বা টুলস প্রতিনিয়ত বদলায়। আজ যে প্রোগ্রামিং ভাষাটা হিট, ৫ বছর পর হয়তো তার অস্তিত্বই থাকবে না। হ্যাঁ, সেটা ঠিক। টেকনোলজি খুব দ্রুত বদলায়। কিন্তু অ্যালগোরিদমের পেছনের গণিত বা ডেটা স্ট্রাকচারের কোর লজিক, এগুলো তো অপরিবর্তিত থাকে। গেট পরীক্ষা ঠিক এই তাত্ত্বিক কাঠিন্যটাই যাচাই করে। যার থিওরি যত বেশি ক্লিয়ার, নতুন কোনো প্র্যাকটিক্যাল সমস্যা সে তত দ্রুত সমাধান করতে পারবে। তাছাড়া বিজ্ঞপ্তিটি খেয়াল করলেই দেখবেন তারা সমতুল্য বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রির দাবিও গ্রহণ করবে না। হ্যাঁ, এই জায়গাটা আমি লক্ষ্য করেছি। কোনো সমতুল্য শব্দ নেই। টেবিলে যে নির্দিষ্ট ডিগ্রি আর নির্দিষ্ট গেট পেপারের কথা বলা আছে, একদম অক্ষরে অক্ষরে সেটাই লাগবে। এর মানে হলো তারা নিয়মের ব্যাপারে অত্যন্ত অনমনীয়। এটা কোনো স্টার্টআপ নয় যে কাজের পোর্টফোলিও দেখে চাকরি দিয়ে দেবে। এটি একটি আমলাতান্ত্রিক কিন্তু হাইলি টেকনিক্যাল সেটআপ, তাই ছাঁকনিটাও সেরকমই অবজেক্টিভ হতে হবে। আর যোগ্যতার এই ছাঁকনির সাথে বয়সের সীমাটাও একটু উল্লেখ করে দেওয়া প্রয়োজন। সাধারণ এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হল ৩০ বছর, যার কাট অফ ডেট ৩১ মার্চ ২০২৬। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। এসসি বা এসটি প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর আর ওবিসিদের জন্য ৩৩ বছর। আর যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে ওই ৩১ মার্চ তারিখের মধ্যেই ডিগ্রির রেজাল্ট হাতে থাকতে হবে। একদম ঠিক। কিন্তু জানেন, এই পুরো বিষয়টার মধ্যে সবচেয়ে চমকপ্রদ লেগেছে এদের অ্যাপ্লিকেশন প্রসেসটা। তাই কেন মনে হলো এমনটা? কারণ এই আবেদন প্রক্রিয়াটাকে আমার কাছে কোনো সাধারণ ফর্ম পূরণ বলে মনে হয়নি। ওয়েবসাইটের অনলাইনে ফর্মটা পূরণ করাটাই যেন প্রার্থীদের প্রথম অ্যাপটিটিউড টেস্ট।
অনেকেই হয়তো ভাববেন যে ৮০০ টাকা ফি দিয়ে ফর্মটা ভরে দিলেই কাজ শেষ। নারী, এসসি, এসটি প্রার্থীদের তো সেই ফিটাও লাগছে না। কিন্তু বিজ্ঞপ্তির নির্দেশিকা পড়লে বোঝা যায় এখানে পদে পদে ফাঁদ পাতা আছে। আপনি সম্ভবত ফাইল সাইজ আর নথিপত্রের কড়াকড়ির দিকটার ইঙ্গিত করছেন। একদম। আমি এটাকে একটা অত্যন্ত কড়া ভিডিও গেমের টিউটোরিয়ালের সাথে তুলনা করতে চাই। মানে আপনি যদি গেমের প্রথম রুলটাই না বোঝেন, গেম আপনাকে ভেতরে ঢুকতেই দেবে না। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে, ছবি হতে হবে ৫০ থেকে ২০০ কিলোবাইটের মধ্যে, সিগনেচার ১০ থেকে ৫০ কিলোবাইট, আর পিডিএফ ডকুমেন্টগুলো ১০ থেকে ৫০০ কিলোবাইটের মধ্যে। রাইট। অনেকেই হয়তো ভাববেন, আরে একটু এদিক ওদিক হলে কি আর এমন ক্ষতি হবে? কিন্তু ফর্ম সরাসরি রিজেক্ট হয়ে যাবে। এবং শুধু রিজেক্ট হওয়া নয়, এর পেছনে দর্শনটাও বুঝতে হবে আমাদের। আপনি একটু আগেই প্রশ্ন করেছিলেন না যে ফ্রেশারদের হাতে এত বড় দায়িত্ব দেওয়া ঝুঁকিপূর্ণ কিনা। হ্যাঁ। এই ফর্ম পূরণের কড়াকড়িটা হলো সেই ঝুঁকির প্রথম ফিল্টার। একজন ক্যান্ডিডেট যিনি নিজেকে ভারতের একজন প্রথম সারির আইটি প্রফেশনাল হিসেবে দাবি করছেন, তিনি যদি একটা পিডিএফ ফাইলকে কোয়ালিটি নষ্ট না করে ৫০০ কিলোবাইটের নিচে কম্প্রেস করতে না পারেন, তাকে ডেটাবেস অপটিমাইজ করার দায়িত্ব কিভাবে দেওয়া যায়? ওহ, অসাধারণ একটা পয়েন্ট। তার মানে এই আমলাতান্ত্রিক কড়াকড়িটা আসলে প্রার্থীর অ্যাটেনশন টু ডিটেল বা খুঁটিনাটি বিষয়ের প্রতি মনোযোগ যাচাই করার একটা উপায়। একেবারেই তাই। কারণ প্রশাসনে একটা ছোট্ট টাইপো বা একটা কমা ভুলের জন্য কোটি টাকার ফান্ড ভুল অ্যাকাউন্টে চলে যেতে পারে। তাই ভুলের কোনো জায়গা নেই। বিজ্ঞপ্তিতে এটাও সতর্ক করে দেওয়া হয়েছে যে একবার ফর্ম সাবমিট হয়ে গেলে নাম, ক্যাটেগরি বা ইমেল আইডি কোনোভাবেই আর এডিট করা যাবে না। একবার সাবমিট বোতাম চাপা হয়ে গেলে গেম ওভার। আর এই কঠোরতার কারণেই প্রতিটি ধাপে আধারভিত্তিক ভেরিফিকেশনের কথা বলা হয়েছে। আপনি কে, কোথা থেকে পরীক্ষা দিচ্ছেন, সবকিছু নিখুঁত ট্রেল রাখা হচ্ছে। সার্টিফিকেটের তারিখ নিয়েও একই রকম কড়াকড়ি। যেমন ওবিসি নন ক্রিমি লেয়ার বা ইডব্লিউএস সার্টিফিকেট অবশ্যই ১ এপ্রিল ২০২৫-এর পরে ইস্যু করা হতে হবে। আর যারা আগে থেকেই সরকারি চাকরি করছেন তাদের জন্য এনওসি আনা বাধ্যতামূলক। এবং সেখানেও পরিষ্কার লেখা থাকতে হবে যে প্রার্থীর বিরুদ্ধে কোনো ভিজিলেন্স কেস নেই, কোনো গ্রে এরিয়া রাখা হয়নি। ঠিক। ট্যাকো সব বাধা টপকে নিখুঁতভাবে ফর্ম পূরণ করে একটা বৈধ গেট স্কোর নিয়ে যখন কোনো প্রার্থী পরের ধাপে পৌঁছাবেন, তখন তার সামনে আসবে আসল চ্যালেঞ্জ। কারণ এতক্ষণ যা হলো তা তো শুধু টিকিট কাটার প্রক্রিয়া। আসল পরীক্ষা শুরু হবে ৬ষ্ঠ ধাপে গিয়ে, যেটাকে আপনি ফাইনাল বস বলছিলেন আর কি। একদম। বিজ্ঞপ্তির ৬ষ্ঠ অধ্যায় অনুযায়ী শুধুমাত্র একটা ভালো গেট স্কোর থাকলেই চাকরি নিশ্চিত এমনটা ভাবার কোনো কারণ নেই। শূন্য পদের 1.5 অনুপাতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। অর্থাৎ একটি পদের জন্য লড়াই করবেন ৫ জন প্রার্থী। আর এই শর্টলিস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু ২০২৪, ২৫ এবং ২৬ এই ৩ বছরের গেট স্কোরকেই সমান গুরুত্ব দেয়া হবে। চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে একটা নির্দিষ্ট সমীকরণের ওপর ভিত্তি করে, যেখানে গেট স্কোরের ওয়েটেজ থাকবে ৬০% এবং ইন্টারভিউয়ের ওয়েটেজ থাকবে ৪০%। ন্যূনতম ৫০% আর সংরক্ষিত প্রার্থীদের ৪০% নম্বর পেতেই হবে। ইন্টারভিউর মোট নম্বর হল ৫০, আর এটিকে ৩টে ভাগে ভাগ করা হয়েছে: টেকনিক্যাল জ্ঞান, কমিউনিকেশন স্কিল আর একাডেমিক পারফরমেন্স। কিন্তু এখানে আমি একটু পুশব্যাক করতে চাই। বলুন, কোন জায়গাটাতে? এই তৃতীয় পয়েন্টটা, একাডেমিক পারফরমেন্স বা ডিগ্রির পার্সেন্টেজের উপর ভিত্তি করে প্রার্থীদের সরাসরি নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। হিসাব অনুযায়ী প্রতি শতাংশ নম্বরের জন্য 0.05 মার্কস বরাদ্দ। মানে কেউ কলেজে বেশি পার্সেন্টেজ পেলে সে এমনিতেই এগিয়ে থাকবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় কলেজের সিজিপিএ কি সত্যিই মেধার সঠিক মূল্যায়ন করে? অনেকেই তো মুখস্থবিদ্যা দিয়ে ভালো নম্বর পান। আধুনিক প্রযুক্তির যুগে এসে এই পুরনো নিয়মের নম্বর দেওয়াটা কি একটু অযৌক্তিক নয়? আপনার যুক্তিটা আমি বুঝতে পারছি। অনেকেই হয়তো এর সমালোচনা করবেন, তবে এই পলিসির একটা অন্য দিকও আছে। একটা একদিনের পরীক্ষায়, যেমন গেইটে, একজন প্রার্থী হয়তো তার জীবনের সেরা পারফরম্যান্সটা দিয়ে দারুণ র্যাঙ্ক করে ফেললেন। হ্যাঁ, হতেই পারে। কিন্তু সরকারি কাজের জন্য শুধু একদিনের মেধা নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা। ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে সেমেস্টারগুলোতে যিনি একটানা ভালো রেজাল্ট করে এসেছেন, তার মানে তার মধ্যে একটা ডিসিপ্লিন রয়েছে। ওই 0.05 নম্বর দিয়ে আসলে সেই ৪ বছরের পরিশ্রমটাকেই স্বীকৃতি দেওয়া হচ্ছে। চমৎকার ব্যাখ্যা। আমি বিষয়টা এই অ্যাঙ্গেল থেকে ভেবে দেখিনি। সত্যি তো, ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টারে কাজ করার জন্য ক্ষণিকের প্রতিভার চেয়ে স্থিতিশীলতা অনেক বেশি প্রয়োজন।
এবার আসি একটা চরম স্নায়ুচাপের পরিস্থিতিতে। ধরুন মেধা তালিকা তৈরির সময় দুজন প্রার্থীর মোট নম্বর মানে গেট আর ইন্টারভিউ মিলিয়ে একেবারে হুবহু মিলে গেল, তখন কি হবে? বিজ্ঞপ্তিতে এই টাই ব্রেকার রুলটা অত্যন্ত গাণিতিকভাবে সাজানো হয়েছে। যদি দুজনের মোট নম্বর মিলে যায় তবে প্রথমেই দেখা হবে কার গেট স্কোর বেশি। কিন্তু যদি দুজনের গেট স্কোরও একদম এক হয়? তখন হিসাব চলে যাবে ইন্টারভিউয়ের নম্বরে। দুজনের মধ্যে ইন্টারভিউয়ের টেকনিক্যাল নলেজ অংশে যিনি বেশি নম্বর পেয়েছেন তাকে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম সেটাও মিলে গেল, মানে সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি টেকনিক্যাল নম্বরও মিলে যায়? তখন আসবে তৃতীয় এবং সবচেয়ে মানবিক নিয়মটি, বয়সে যিনি বড় তিনি অগ্রাধিকার পাবেন। বয়সে যিনি বড়, এর পেছনের যুক্তিটা কি? কারণ বয়সে যিনি বড় সরকারি চাকরিতে আবেদন করার ক্ষেত্রে তার কাছে সুযোগ অনেক কম, হয়তো এটাই তার শেষ সুযোগ। অন্যদিকে ছোট প্রার্থীর কাছে আবার চেষ্টা করার সুযোগ থাকবে। এটা অত্যন্ত স্বচ্ছ এবং ব্যালেন্সড একটা প্রক্রিয়া। তবে চূড়ান্ত সফলতার আগে প্রার্থীদের আরও একটা অগ্নি পরীক্ষা দিতে হবে, আর সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। ওহ হ্যাঁ, বিজ্ঞপ্তির সপ্তম অধ্যায়ে এই বিষয়ে যে কড়া নির্দেশ দেওয়া আছে সেটা পড়লে রীতিমতো ভয় হতে পারে। ইন্টারভিউয়ের ঠিক আগেই অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হবে, এবং এখানে কোনো স্যার আজ কাগজটা আনতে ভুলে গেছি কাল দিয়ে দেব এ ধরনের কোনো আবেদনই গ্রাহ্য হবে না। বিন্দুমাত্র না। অরিজিনাল ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হলে সরাসরি প্রার্থিতা বাতিল করা হবে। আর যদি কেউ জাল সার্টিফিকেট জমা দেওয়ার চেষ্টা করেন, শুধু যে তার আবেদন বাতিল হবে তা নয়, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিকিউশন শুরু হবে। এমনকি ভবিষ্যতে এনআইসি এর যে কোনো নিয়োগ থেকে তাকে আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে দেওয়া হতে পারে। জিরো টলারেন্স নীতি একেবারে। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার যে এনআইসি এর এই নিয়োগ প্রক্রিয়া শুধু একটা চাকরির পরীক্ষা নয়, এটি প্রযুক্তিগত দক্ষতা, একাডেমিক শৃঙ্খলা আর মানসিক দৃঢ়তার এক চূড়ান্ত রোলার কোস্টার। গেট স্কোর আর কড়া ইন্টারভিউর যুগলবন্দি নিশ্চিত করছে দেশের সেরা মস্তিষ্করাই ভারতের ডিজিটাল কাঠামোর দায়িত্ব নেবেন। শুনছেন, তারা আবেদন করুন বা না করুন, একটা জিনিস খেয়াল করার মতো, ভারত সরকারের প্রযুক্তিগত দিক নির্দেশনাটা খুব দ্রুত পাল্টাচ্ছে। ডেটা সায়েন্স আর এআই এখন আর শুধু কর্পোরেট অফিসে আটকে নেই, এগুলো সরাসরি রাষ্ট্র পরিচালনার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াচ্ছে। এই কথাটা দিয়েই আমি আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আসতে চাই আর আপনাদের সবার জন্য একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু আগেই আমরা বলছিলাম যে এআই এর জন্য আলাদা 50টি পদ তৈরি করা হয়েছে। বিষয়টা ভেবে দেখুন, এই এআই নেটিভ সায়েন্টিস্টরা যখন ভারত সরকারের বিশাল ডেটাবেসের কেন্দ্রে বসে কাজ শুরু করবেন, আগামী 1 দশকে আমাদের সমাজ ব্যবস্থা ঠিক কতটা বদলে যাবে। সরকারের কাছে আপনার স্বাস্থ্যের ডেটা আছে, ব্যাংকের ডেটা আছে, যাতায়াতের ডেটা আছে, একদম সবকিছুর ডেটা আছে। প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। একদিকে এটা যেমন গভর্নেন্সকে দুর্নীতিমুক্ত করবে, তেমনি অন্যদিকে নাগরিকদের প্রাইভেসি আর রাষ্ট্রীয় নজরদারির সীমারেখা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। প্রযুক্তি যখন রাষ্ট্রের হাতিয়ার হয়ে ওঠে, তখন গভর্নেন্সের এই নতুন সমীকরণটা নিয়ে ভাবার সময় কিন্তু এখনই। খুব গুরুত্বপূর্ণ একটা চিন্তার জায়গা এটা। তো আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমাদের যাত্রা এ পর্যন্তই। আগামী দিনে এমন আরও অনেক অজানা তথ্যের গভীরে প্রবেশ করতে আমরা আবার ফিরে আসব।